দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চলছে, কিন্তু সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কোন পথে গিয়ে যুদ্ধটা বন্ধ করা যায়, দুপক্ষই তৎপর হয়েছেন, কিন্তু কার্যত দৃশ্যপটে কোনো আলোচনা নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন টেলিফোনে এখন কথা হচ্ছে, অর্থাৎ পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে যে বৈঠকগুলো হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো পুরোটাই অনেকটা ভেস্তে গিয়েছে। কিন্তু এই অবস্থায় প্রেসিডেন্ট নতুন কৌশল অবলম্বন করছেন, যে এখানে ইরান থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা হরমুজ খুলে দিতে চায়, কিন্তু আমেরিকা বলছে না, হরমুজ আটকে রাখবো এই কারণে যে এর মধ্য দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে কঠোর একটা শাস্তি যদি দেয়া যায়, তবে ইরান হয়তো আলোচনার টেবিলে ফিরবে। বিশেষ করে আমেরিকার যে চাওয়া সেটি হলো পারমাণবিক ইস্যুতে ইরান পুরোপুরি নতি স্বীকার করবে। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আগে আমরা যুদ্ধটা বন্ধ করি, হরমুজ খুলে দিই, তারপরে কোনো একটা সময় গিয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনা করা যাবে। এই ভিন্ন মত এবং এই ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আলোচনা এগিয়ে নিতে চাইছেন, তখন কার্যত যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। নতুন নতুন আশঙ্কা দৃশ্যপটে আসছে। এইসব অবস্থায় আসলে কিভাবে এই সমস্যার সমাধান মিলবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে কোনভাবে সেটি মিলতে পারে, সেটি নিয়েই বিশ্লেষণ চলছে। আমরাও বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমরা আমন্ত্রণ জানিয়েছি শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, একটা কথা আমরা অনেক সময় বলি যে হাতে মারবো না ভাতে মারবো। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা বলছেন যে ইরানকে, এমনিতে তো ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ইরান যেটিকে তাদের তুরপের টাস মনে করেছিল, অর্থাৎ হরমুজটা বন্ধ করে রাখা, এখন দেখা যাচ্ছে ইরান তো হরমুজ বন্ধ করেছিলই, উল্টো আমেরিকাও সেই হরমুজই বন্ধ করে দিচ্ছে এবং মনে করছে যে এটি যদি দীর্ঘদিন ধরে বজায় রাখা যায় তাহলে ইরানের পুরোপুরি অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে এবং এটি হবে তাদের জন্য অনেক বড় একটা পানিশমেন্ট। এটি কি আমেরিকা যেটি চাইছে ইরানের ক্ষেত্রে সেটি হবে, নাকি এটি উল্টো বুমেরাং হয়ে যেতে পারে আমেরিকার জন্য? ধন্যবাদ জুয়েল ভাই এবং মামুন ভাই, আপনাকে শুভেচ্ছা, আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যখন কোনো কথা বলেন এবং মানে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরা যখন কোনো কথা বলেন, পলিসি মেকাররা, তখন এই মানে ওনারা যে কথাটা ওয়ার্কিং বলতে, কাজ করছে এটা বলতে যেটা মিন করে, সেটা আপনি যেটা বললেন যে ইরানের তেল থেকে যে রেভিনিউ আসছে সেটাকে ক্ষতিগ্রস্ত করা কিংবা অর্থনৈতিক চাপটা ইরানের উপরে বাড়ানো, এবং এটার মাধ্যমে ইরানকে এক ধরনের নেগোসিয়েশনে বাধ্য করা। সো এই তিনটা কাজ নর্মালি করা হয় আপনার এই ধরনের ট্যাকটিক নিয়ে। কিন্তু ইকুয়েশনটা এত সিম্পল না, কারণ আমরা যদি ইরানের স্ট্রাগলটা দেখি, ইরান কিন্তু এখনো পর্যন্ত একটা অবরুদ্ধ ইকোনমি ইরানকে বলা যায়। যে ইরানের উপরে কিন্তু অর্থনৈতিক অবরোধ অলমোস্ট 30-40 বছরের পুরানো। দীর্ঘদিন ধরে ইরাক এবং ইরানের যুদ্ধের মধ্যে একটা মানে অলমোস্ট এক যুগের অধিক সময় ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে, যেটাতে ইরান সার্ভাইভ করেছে। সো দে নো হাউ টু সার্ভাইভ। সুতরাং অর্থনৈতিক অবরোধ আরোপ করে, অর্থনৈতিকভাবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে, তাদের তেলের রেভিনিউ কমিয়ে ইরানকে বাধ্য করা যাবে এটা মনে হয় না। কিন্তু আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজড, উনি যেই ব্লকেড করেছেন, এটার মাধ্যমে কিছু তো ডিসরাপশন হচ্ছে। আমি দেখছিলাম যে ব্লুমবার্গ হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেক দিনের যেই শিপের ট্রানজিট, জাহাজের যে ট্রানজিট, এটা ট্র্যাক করে। যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত, আজকে পর্যন্ত এইখানে 102টা শিপ ট্রানজিট কমে গিয়েছে। আমরা যদি দেখি যে অয়েল ফিউচার অলমোস্ট 63.3% বেড়ে গিয়েছে, অ্যাভারেজ গ্যাসলিন প্রাইস বেড়ে গিয়েছে 36.8%, অলমোস্ট মানে মানে
দেড় গুণের মতো আমরা বলতে পারি বেড়ে গিয়েছে। সো ওভারঅল এটার কারণে শুধু যে ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও যদি আমরা দেখি যে আমরা যদি মানে একেবারে আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি একটু বুঝার চেষ্টা করি যে এই ডোনাল্ড ট্রাম্পের রেটোরিকের কারণে কোনো কাজ হচ্ছে কিনা, ডেফিনেটলি ইরানের অয়েল রেভিনিউ তো কিছু কমছেই, কারণ কিছু জাহাজ ডিসরাপশন হচ্ছে, এবং এটার ফলে আমরা দেখছি যে ইরানের মধ্যেও কিছু অস্থিরতা বিরাজ করছে, একটা স্টোরেজ বটলনেক তৈরি হচ্ছে। সো মানে তারা তেল উত্তোলন করতে পারছে কিন্তু তেলটা সরবরাহ করতে পারছে না। সো এরকম একটা কিছু আছে। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে দেখি এই যুদ্ধে আমেরিকার যে সামরিক আধিপত্য, দ্যাট টুক এ বিগ হিট। এবং মানে তিনি ডোনাল্ড ট্রাম্প যে মনে করেছিলেন যে ভেনিজুয়েলার মতো ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করলে ইরান উইল ফোল্ড, মানে ওই একটা আমেরিকাতে খুব মানে প্রচলিত একটা কথা আছে যে ইউ কিল দ্য হেড, দ্য বডি উইল ফল। তো এখানে ওই কিল দ্য হেড হয়েছে আমেরিকার আঘাতে। ইরানের ধর্মীয় আধ্যাত্মিক নেতা খমেনি মারা গিয়েছে এবং মানে আইআরজিসির একটা বড় র্যাঙ্ক অ্যান্ড ফাইল এলিমিনেটেড হয়ে গিয়েছে। কিন্তু এরপরও কিন্তু ইরানের যেই স্ট্রাকচারটা, যে নেক্সট ম্যান আপ মেন্টালিটি, এটার কারণে কিন্তু ইরানের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কোনো রকম ছন্দপতন কিন্তু হয়নি। ডেফিনেটলি ক্ষয়ক্ষতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে, কিন্তু বুটস অন দ্য গ্রাউন্ডের কথা বারবার বলা হলেও এটা কিন্তু এত ইজি না। ইরান খুব দুর্গম একটা জায়গা এবং এখানে গেলে আবার আর একটা ভিয়েতনাম আর একটা আফগানিস্তান তৈরি হবে এবং এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, যেটার জন্য আমেরিকার অর্থনীতি রেডি না, ডোনাল্ড ট্রাম্পও রেডি না। সো ডোনাল্ড ট্রাম্প একটা মুখ রক্ষার ব্যাপারটা চাচ্ছেন, কিন্তু ইরানের সাথে যে জায়গাটাতে চুক্তি আটকে গিয়েছে সেটা হলো যে ইউরেনিয়াম এনরিচমেন্টের। এবং এখানে তো আমরা যদি দেখি যে আমেরিকা নিজেকে ছাড়া অন্য কাউকে কিন্তু এখানে দায়ী করতে পারবে না, কারণ প্রেসিডেন্ট ওবামার সময় যে চুক্তিটা ইরানের সাথে হয়েছিল তার মাধ্যমে কিন্তু ইরানের সামরিক পারমাণবিক এনরিচমেন্ট, ইউরেনিয়াম এনরিচমেন্ট সামরিক খাতে এটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল রেগুলার ইন্সপেকশনের মাধ্যমে। সো সেখান থেকে সরে আসার কারণে ইরান এখন যা খুশি তাই করছে, এটার উপরে কিন্তু কোনো কন্ট্রোল নেই। সুতরাং এই জায়গাতে কিছু নেগোসিয়েশন হবে বলে আমি মনে করি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমেরিকা গায়ের জোরে মানে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পরে, কারণ নেগোসিয়েশনের জন্য দুই পক্ষকেই কিন্তু কিছু ছাড় দিতে হয়। সো কোনো পক্ষই যদি কোনো ছাড় না দেয় তাহলে পরে আইডিয়ালি এই ডিসরাপশনটাতে পৃথিবীর সবারই সাফারিংসটা বাড়বে এবং আমেরিকাতে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু মধ্যবর্তী নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল অলরেডি, রিপাবলিকান পার্টি কিন্তু একটা খুবই মানে ল্যান্ডস্লাইড পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প একটা কুইক ভিক্টরি চান যাতে করে সেই মুখ রক্ষাটা কিছু করতে পারেন এবং সেটার জন্যই তিনি চেষ্টা করবেন। কিন্তু এবং আমরা তার বেসটাকে যেভাবে চিনি, একটা বিষয় হতে পারতো, সেটা হলো তিনি যদি কোন একটি বিষয়কে বিজয় দেখানোর চেষ্টা করতেন তাহলে হরমুজ খুলে দেওয়াটাই তো একটা বড় বিজয় হিসেবে তিনি দেখাতে পারতেন, যেটি ইরান প্রস্তাব দিয়েছে এবং প্রস্তাবটা নিঃসন্দেহে ইরান বাধ্য হয়ে দিয়েছে। কারণ ইরান তো শুরুতে পরিকল্পনা করছিল যে এই প্রণালী দিয়ে যেসব জাহাজগুলো যাবে তাদের কাছ থেকে টোল আদায় করবে, কিন্তু এখন তো সেই জায়গায়ও ইরান ছাড় দিয়ে বলছে ওকে আমরা হরমুজ খুলে দিচ্ছি। কিন্তু প্রেসিডেন্ট তো সেটি বলছেন না, তিনি স্পষ্ট করছেন যে একেবারে পারমাণবিক বিষয়ে একটা স্পষ্ট চুক্তিতে আসতে হবে। আমরা একটু তার বক্তব্যটা শুনে আপনাকে একটা প্রশ্ন করছি। জি। Economic fury and the blockade get Iran to nuclear talks fast enough, or do you think another wave of strikes will be necessary? I don't know. It depends. We're having talks with them now, and we're not flying anymore with 18-hour flights every time we want to see a piece of paper. We're doing it telephonically, and it's very nice. I make a call, or I have my people make a call, and you know the answer. I always like face-to-face. I consider it better. But when you have to fly 18 hours every time you want to have a meeting, and you know what the meeting is all about, and you know they're going to give you a piece of paper that you don't like before you even leave, it's ridiculous. They've come a long way. The question is whether or not they're going to go far enough. So at this moment, there will never be a deal unless they agree that there will be no nuclear weapons.
ডক্টর নাকিবুর রহমান, সেটি হলো যে যদিও শুধু হরমুজ খুলে দেওয়ার বিষয়টাতে তিনি অর্ধেক বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করেন, এখন পারমাণবিক কোন একটা চুক্তিতে যদি আনা যায় তাহলে তো পুরোপুরি আমেরিকা জিতে যাওয়া, কিংবা ডোনাল্ড ট্রাম্প যদি দাবি করেন যে হ্যাঁ আমি জিতেছি, আমেরিকা জিতেছে, সেটি তো 100% বলা যাবে যে হ্যাঁ তারা জিতেছে। সো এখানে বিষয়টা হলো যে আমি সেদিন সিআইএ এর একজন খুব বড় কর্মকর্তা, তার বিভিন্ন চ্যানেলে, হি ওয়াজ জেলড ফর ফিউ ইয়ার্স প্রেসিডেন্ট ওবামার আমলে, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম। জন, আমি তার লাস্ট নেমটা ভুলে গেছি, স্টিক অফ সম্ভবত, হি ইজ অরিজিনালি গ্রিক। তিনি বলছিলেন যে এভরি প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল দ্যাট ওয়াকড ইনটু হোয়াইট হাউস সিন্স 1979, they insisted, they requested the White House president there during that time to attack Iran. Nobody listened. Only Donald Trump listened this time. So এই যে, এবং ইরান কিন্তু বারবারই বলে আসছে যে বেসামরিক খাতে তারা ইউরেনিয়াম পারমাণবিক ব্যবস্থা ইউজ করবে, তাদের বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য ক্ষেত্রে তারা সামরিক খাতে ব্যবহার করবে না, এটা কিন্তু ইরান বারবারই বলছে। এখন এই যে ন্যারেটিভটা যে ইরান পারমাণবিক শক্তি অর্জন করবে সামরিক ক্ষেত্রে, এটা কিন্তু ইসরায়েলের ন্যারেটিভ, এবং এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফিক্সেটেড হয়ে আছেন। এবং এটাতে তিনি যদি ফিক্সেটেড হয়ে থাকেন, ইরান ইজ নট গোনা বাল্জ, কারণ ইরান কিন্তু এই কথা বারবারই বলছে। সো আমার মনে হয় যে এই জায়গাতে একটা রিয়ালিটি চেকের বিষয় আছে, কারণ আপনার প্রেশারের কিন্তু একটা লিমিটেশন আছে, যে আপনি প্রেশার দিতে দিতে একটা অবস্থায় যদি আপনি পৌঁছে যান, মানে ফেজ 1 এর প্রেশারটা হলো যে প্রেশার মানে আপনি দিলেন, তারা খুব তাড়াতাড়ি একটা নেগোসিয়েশন টেবিলে চলে আসলো, কিন্তু প্রেশারটা যদি দীর্ঘসূত্রিতা করে, তখন কিন্তু যারা প্রেশারটা রিসিভ করছে তারা কিন্তু অ্যাডাপ্ট করে ফেলে প্রেশারের মধ্যে কিভাবে সার্ভাইভ করতে হয়, এবং দে ফাইন্ড ওয়ে অ্যারাউন্ড। তখন ওই যে কালোবাজার এবং ব্ল্যাক মার্কেট এগুলা কিন্তু তৈরি হয়ে যায়, তখন কিন্তু একটা স্টেটমেন্টের আশঙ্কা হয়। সুতরাং প্রেশার কিন্তু ব্যবহার করতে হবে ওয়াইজলি, এবং ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেন কিন্তু হি ব্যাকস আউট ইভেনচুয়ালি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো যেই আজকে তিনি যেই কথাটা বললেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে দেওয়া যাবে না, যেটাকে তিনি বেসিক্যালি নিজেও বললেন, এবং প্রিন্স চার্লসকে দিয়েও কিন্তু জয়েন্ট কংগ্রেসের জয়েন্ট সেশনে কিন্তু এই কথাটা তিনি বলিয়েছেন। বাট দ্য থিং ইজ, ইরান কিন্তু ডিক্লাইন করছে বারবারই যে তারা কোনোভাবেই সামরিক ক্ষেত্রে পারমাণবিক ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে না। সো আপনি যে কাজটা করছেন না, সেই দায় তো আপনি কখনোই নেবেন না, তাই না? সো এই জায়গাটাতেও কিন্তু দেয়ার নিডস টু বি এ কমন গ্রাউন্ড, যে ইরানের যে বেসামরিক খাতের ইউরেনিয়াম এনরিচমেন্ট, এটা তো করার অধিকার আছে, পৃথিবীর অনেক দেশই করছে। সো এখান থেকে মানে ওয়াই উড ইরান গিভ দ্যাট আপ, তাই না? তো সেই জায়গাটাতেই এখানে মুশকিলটা হলো যে ইসরায়েল লবির বাইরে আমেরিকা কতটুকু আসতে পারে, এই রিয়ালিটিটা হলো এখানে ক্রিটিক্যাল আমেরিকার ফেস সেভিং এর জন্য। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু শেখেল মামুন আপনার কাছে যাই। সেটি হলো, যেই ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে এত কথা, সেই সক্ষমতার জায়গাটাই তো অস্পষ্ট, ধোঁয়াশা। ইভেন আজকে ওয়ার্ল্ড সেক্রেটারি পিট হেগসেটকে যখন জেরা করা হচ্ছিল, সেইখানেও তিনি এই বিষয়টা, মানে আমেরিকানরাই তাকে জিজ্ঞেস করছে যে কোন যুক্তিতে তোমরা পারমাণবিক সক্ষমতা শেষ করার কথা বলছো। আমরা একটু দেখি, দেখার পরে আপনার কাছে প্রশ্ন করছি যে আসলে কি হচ্ছে। যেটা আমেরিকা মনে করছে যে ইরানের অর্থনীতি ধসিয়ে দিচ্ছি, কিন্তু এই পিট হেগসেটই আজকের সেশনে বলেছেন যে এর মধ্যে $25 বিলিয়ন আমেরিকা খরচ করে ফেলেছে ইরানের পিছনে, ইরানের যুদ্ধের পিছনে। তাহলে আলটিমেটলি লসটা কি শুধু ইরানের হচ্ছে নাকি আমেরিকার হচ্ছে? একটু বক্তব্যটা শুনি। So what is the plan to actually turn all of this lethal kinetic action into an improvement in the nuclear situation? Because we haven't gotten there yet. Play it out for us. How does that happen? How does it actually lead to that result? Well, I would take issue with the premise of the question that nothing was done. Operation Midnight Hammer was a very effective. Well, I didn't say nothing was done. I said in this war. Ultimately, this war started. well, this under this administration, unlike other administrations which cut bad deals and pallets of cash with no ability to oversee whether Iran is actually pursuing a nuclear program. Which is where if we want to litigate JCPOA or the Iran deal,
our view, the president's views, that was a very bad deal. Okay. That gave them a That's bunch the of money past. up front. What's the future? To fund, you talked about negotiated deals, allowed them to fund their proxies and spread Hamas and Hezbollah all around the region, build up nuclear Great. capabilities. What are we going to do now? President Trump has been clear-eyed, from the killing of Qasem Soleimani to the pulling out of the Iran deal to Midnight Hammer and now to this effort to recognize that you have to stare down this kind of enemy who's hell-bent on getting a nuclear weapon and get them to a point where they're at the table giving it up in a way that So they ensures haven't never have it. So they haven't broken yet. Well, their nuclear facilities have been obliterated. Underground, they're buried, and we're watching them 24/7. So we know where any nuclear material Reclaiming might my be. time for We're just a watching quick it. second here. We had to start this war, you just said, 60 days ago, because the nuclear weapon was an imminent threat. They had not given up their nuclear ambitions, and they had a conventional shield of thousands of So missiles. Operation Midnight They're at the Hammer weakest accomplished moment. nothing of substance. It No, you're left us missing- at you're exactly missing the the same point. place we were before. So Their, much so their that facilities we had to start were a bombed war. and obliterated. Their ambitions continued, and they're building a conventional shield. All right, of let me missiles. try again. It's the North Korea strategy. You know this very well. The North Korea know. strategy was use conventional missiles to prevent anybody from challenging them, so they could slow walk their way to a weapon. President Trump saw Iran at its weakest moment, took an action to ensure, in a way that only the United States of America could do with our Israeli partners, And yet to they ensure their still haven't given up conventional the shield. শেখ আল মামুন, পিটেক্সেটের বক্তব্যে আপনি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন? Well, he was a journalist, we know that. But journalist হওয়া সত্ত্বেও, ultimate goal is after 60 days, after the Midnight Hammer, তাদের নিউক্লিয়ারের কোনো প্রকার ক্যাপাবিলিটি থাকার কথা না বা ছিল না, কিন্তু অ্যাজ অফ রাইট নাও there is no guaranteed. তাদের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো অবলিটারেট করা হয়েছে বলা হচ্ছে that not also right. So America spent billions of dollars, killed thousands of people. Our economy is right now in a very bad situation. Aজকে interest rate কমানোর কথা ছিল, but since the inflation is going up and it's going to keep going up, if the inflation goes up, interest rate কিন্তু কাট হবে না, এবং আমেরিকার ইকোনমি খারাপের দিকে যাচ্ছে। সারা পৃথিবীর ইকোনমির জন্য খারাপের দিকে যাচ্ছে। আমরা জানি সাউথ ইস্ট এশিয়া তাদের কিন্তু খুবই সিরিয়াস অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমরা যেটা আমেরিকা থেকে যেটা না ফিল করতেছি, অন্যান্য দেশে কিন্তু এর থেকে আরো খারাপ ফিল করতেছে। বাট আওয়ার মেইন অবজেক্টিভ যেটা, যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিসটাকে ডিস্ট্রয় করা, উই কুড নট রিচ। এবং মিস্টার হেক্সেট সেটা কিন্তু বারবার কথা ঘোরায় ফেরায় বলতেছিল যে দিস ইজ দ্য অনলি টাইম আমাদের মিস্টার ট্রাম্প ইজ ট্রাইং টু ডিস্ট্রয় দেয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, বাট ইট ডিড নট ওয়ার্ক আউট। সো দে আর স্টিল ইনট্যাক্ট, দেয়ার নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইজ স্টিল হিডেন আন্ডার দ্য মাউন্টেন, এবং তাদের সঙ্গে কোনো প্রকারের চুক্তি আমাদের পর্যন্ত হয়নি। সো উই আর ইন এ ভেরি ভেরি লুজিং সিচুয়েশন, এবং দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইট। আমরা জানি সারা পৃথিবীর, আপনি যদি অন্যান্য পলিটিশিয়ানদের সঙ্গে আলাপ করেন বা হেড অফ দ্য গভর্নমেন্টের কথা শুনেন, দে আর সেইং লাইক ইরান ইজ আমেরিকাকে নাকানি চুবানি করতেছে, ইউনো ইজ বিং এ সুপার পাওয়ার, স্টিল উই কুডন্ট ডু এনিথিং। কিন্তু আপনি অর্থনীতির বিষয়টি যেখানে এনেছেন, এর মধ্যে তো $25 বিলিয়ন খরচ করে ফেলা হয়েছে। এটি পেন্টাগন বলছে যে $25 বিলিয়ন ইরান যুদ্ধে খরচ হয়েছে। আমরা খুব সহজে টের পাই, আপনি, আমি, ইভেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, সেটি হলো আমরা পাম্পে গেলে টের পাচ্ছি যে তেলের দাম কিভাবে বাড়ছে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি। এই তেলের দাম, অর্থনীতি আভাসগুলো কি বলছে? তেলের দাম কি কমতে পারে, নাকি এই আস্তে আস্তে সামনের দিনগুলোতে আরেকটু বাড়বে? Definitely is going to keep going up. We're going to see by June is going to cross $5 for regular gas. যেটা আমরা $2.75 কিনতাম, it is going to be almost double. Super is going to go cross $6. শুধু এখানে রেগুলার গ্যাস না, তো এই গ্যাসের প্রাইস যখন বাড়বে তখন সমস্ত কিছুর দাম বাড়বে, সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়বে, ট্রাকিং কোম্পানি, এয়ারলাইন্স, এবং আনএমপ্লয়মেন্ট ইজ গোনা গো আপ। সো উই গোনা সি হিউজ পেইন, এবং এটা ইজ নট, দের ইজ নো ওয়ে, এবং এটা স্ট্যাগফ্লেশনও হইতে পারে, যেখানে দেখবেন যে এক পাশে ইনফ্লেশন বাড়ছে আর এক পাশে অন্য প্রবলেম হচ্ছে। সো উই গোনা সি এ হিউজ প্রবলেম ইন দ্য নিয়ার ফিউচার। এর সাথে আমেরিকার লোকরাই কিন্তু এটার জন্য হিউজলি পে করবে না, এবং সারা পৃথিবীর লোকই পে করবে না, কিন্তু আমরা পে করবো। ইজ এ বিগ ডিল। আমাদের হাউজিং মার্কেট, আমরা জানি যে ইন্টারেস্ট রেট সেখানে কিন্তু বাড়ছে, আজকেও কিন্তু it was going down month ago, 2 months ago, but right now housing market, if it's going up,
the rate is going up, তখন অ্যাক্টিভিটিস কমে যাবে, তখন ইজ গোইং ইম্প্যাক্ট এ হোল লট অফ থিংস, যেটা আমরা এখন ইমাজিন করতে পারছি না। আপনারা যদি কোনো ভালো ভালো ইকোনমিস্ট তাদের পডকাস্ট শুনেন বা তাদের কনভারসেশন শুনেন, যেটা 1979 থেকে আমরা যেটা শিখতে পারিনি, 1973-তে শিখতে পারিনি, স্টিল উই আর গোয়িং টু দ্য সেম ট্র্যাপ। সো আমরা ভাবছিলাম যে হয়তো 20% অফ দ্য গ্যাস ওইখান থেকে আসে হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু আলটিমেটলি এই 20% অফ দিস গ্যাস ইজ গোনা ইম্প্যাক্টিং দ্য হোল ওয়ার্ল্ড। China's economy is going to also impact. Russia is also in a huge trouble. Japanese economy, the Indian economy. So the whole world's economy is also integrated. So when the Japan economy is going to go in a negative direction, go to the south. এবং আমাদের এখানে যখন প্রোডাকশন অন্য কিছু যদি প্রবলেম হয়, তখন ইভেন্চুয়ালি the whole world is going to go to a very negative direction. অর্থাৎ আশার কোনো কথা এখনো সামনে নেই। এই একটা জায়গায় প্রশ্ন ডক্টর নাকিবুর রহমান, একটু আপনার কাছে জানি যে একটা আশার জায়গা তৈরি হতে পারত যদি খুব দ্রুত একটা শান্তি চুক্তি কিংবা খুব দ্রুত একটা যুদ্ধ বন্ধের ঘোষণাটা পুরোপুরি চলে আসে। আমরা জানি যে 60 ডের মধ্যে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে, এবং সেটি আর মাত্র 2 দিন পর অর্থাৎ 1 মের মধ্যে তার কংগ্রেসের অনুমতি নিতে হবে যদি যুদ্ধটা 60 দিনের বেশি বাড়িয়ে নিতে হয়। এই অবস্থায় আরেকটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে ইরানের ভিতরে, অর্থাৎ ইরানের নেতৃত্বটা দিনে দিনে অর্থাৎ মুস্তফা খামেনির হাতে যেটি অনেকটুকু ছিল বলে মনে হচ্ছে, কিন্তু পুরো দৃশ্যপটে 6 মাস ধরে তিনি নেই, এবং একই সাথে 2 মাস ধরে তিনি নেই, এবং একই সাথে যেটি হচ্ছে সেনাবাহিনী ক্রমাগত শক্তিশালী হচ্ছে, তাদের অবস্থান আরো কঠোর হচ্ছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কার সাথে চুক্তি করবেন, অর্থাৎ চুক্তির জায়গাটা কি ইরানের হয়ে কে করবেন? পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার, সেনাবাহিনী, মানে অনেকগুলো পক্ষ যদি হয়ে যায়, এটা তো আরো একটু জটিলতা তৈরি হয়ে যাওয়ার কথা। আমি একটু শুরুতে যদি বলি যে তেলের দামটা, আমরা ক্রুড অয়েলের যেই গ্লোবাল প্রাইস স্পট ভার্সেস ফিউচারটা যদি আমরা দেখি, আমরা আজকেও যদি আমরা ক্রুড অয়েলের ফিউচার প্রাইসটা দেখি, এটা হলো $119 পার ব্যারেল, যেটা আমরা ইভেন 1 বছরের মধ্যে যদি আমরা দেখি যে আমরা জাস্ট জানুয়ারি মাসের কথা যদি দেখি, জানুয়ারি মাসে যে দামটা ছিল হলো $70 ফিউচার্স। সো এখান থেকে যুদ্ধ শুরু হওয়ার সময় আগ পর্যন্ত, ইভেন মানে আমরা মার্চ মাসে যখন একটু হামলা টামলা হচ্ছিল, তখন কিন্তু মানে $104 মতো ছিল। এটা বাড়তে বাড়তে এখন $120 কাছাকাছি চলে গিয়েছে। সো ফিউচারের অর্থ হলো যে এখন থেকে 30 ডে পরে কিংবা 60 ডে পরে প্রাইসটা কিরকম হবে আজকে এটার মানে লেনদেনের যেই ভবিষ্যৎ চুক্তি। তো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে তেলের দাম কমার তো লক্ষণই নেই, বরং আরো বাড়বে, যেটা মামুন ভাই বললেন। সো সেই জায়গাতে, এবং যেহেতু আমরা যদি আমেরিকাতে মেজর যে ক্রাইসিসগুলোর কথা, স্পেশালি আমাদের জীবদ্দশায় আমরা 2008-এর রিয়েল স্টেট মেল্টডাউনের কথা আমাদের সবার মনে থাকার কথা, খুব বেশি দিন আগে না, 18 বছর আগে। এটা কিন্তু সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য না, মধ্যপ্রাচ্যের এই তেলের অস্থিরতা দিয়েই শুরু হয়েছিল। তারপরে এটার ইম্প্যাক্টটা গিয়ে পড়েছিল যে ডেট্রয়েটের উপরে, কারণ আমাদের আমেরিকান যে গাড়িগুলা ইউজুয়ালি এটা খুব মানে হেভি ডিউটি ফুয়েল কনজিউমিং গাড়ি। সো এটার কারণে আপনার গাড়ির প্রোডাকশন কমে গিয়েছে। গাড়ির প্রোডাকশন কমে গেলে পরে লে অফ করতে হয়, অনেক কলকারখানা বন্ধ হয়ে যায় এটার স্পেয়ার পার্টস যা তৈরি করে। সো এগুলা থেকে কিন্তু আস্তে আস্তে রিয়েল স্টেট মেল্টডাউনটা শুরু হয়। সো এটার কিন্তু একটা বিরাট একটা এফেক্ট রয়েছে, যেটা এটার কিন্তু মানে ল্যাগিং এফেক্ট আছে। আপনি একটা সুইচ অফ করে দিলে পরেই যে অটোমেটিক্যালি সবকিছু সমাধান হয়ে যাবে সেটা না। তারপরেও আসার জায়গা যেটা হলো যে আমরা যেই থ্রেটগুলা দেখছিলাম, ডোনাল্ড ট্রাম্প একটা সভ্যতাকে ওয়াইপ আউট করে দেওয়ার কথা বলছিলেন, আমরা অনেকেই আশঙ্কা করছিলাম যে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যায় কিনা। সো সেই জায়গা থেকে তো অন্তত আমরা আছি একটা ভালো জায়গায়, যে এখানে কথাবার্তা হচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্পের মুখ রক্ষার জন্য হোক আর যাই হোক, মেজর যুদ্ধ হচ্ছে না। এর মধ্যে ইসরায়েল লেবাননে হামলা করে যুদ্ধগুলাকে বড় করতে চাচ্ছে। অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির ইম্প্যাক্ট কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট নেক্সট 6 মাস, 8 মাস, 1 বছর আমাদেরকে বহন করতে হবে। মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এটা হবে। এর জন্য এখন মানে আশার আলো হলো যে
অ্যাক্টিভ যুদ্ধ হচ্ছে না, ওকে, কথার মানে যুদ্ধ বোমা হচ্ছে, পড়ছে না, বোমা বিভিন্ন পড়ছে না। ইয়ে হচ্ছে। So সেটা হলো আশার আলো। এবং আমি মনে করি যে যে আমরা যে আজকে যে পিটার হেক্সেতের যেই টেস্টিমনিটা শুনলাম, তিনি এটা হয়তো বলতে চাননি, $25 বিলিয়ন কথা তিনি বলেছেন, কিন্তু আসলে যুদ্ধের ক্ষয়ক্ষতি কিন্তু আরো অনেক বেশি। তারপরে যখন মানে বডি ব্যাগে করে লাশ আসা শুরু হবে আমাদের সিটিজেনদের কাছে, এটার কিন্তু ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট হবে। সো কেউ কিন্তু যুদ্ধ করতে চায় না। সুতরাং আমার বিশ্বাস যে একটা চুক্তি হবে এবং এভরিবডি উইল কাম টু দেয়ার সেন্সেস, কারণ যুদ্ধ চালিয়ে গিয়ে শুধুমাত্র ইগোকে তুষ্ট করা ছাড়া আর অন্য কোনো কিন্তু লাভ হয় না। সুতরাং সেই জায়গা থেকে আমি আশার আলো দেখতে পাচ্ছি, কিছু একটা হবে। কিন্তু এখানে আরো একটা বিষয় হলো যে আপনারা কিন্তু দেখেছেন যে গত কয়েকদিন আগেই এই গত 6 মাসে 24টার মতো ঘোষণা যখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসছে, তার আগে কিন্তু স্টক মার্কেটে খুব হেভি মানে খুব অনেক বড় ধরনের লেনদেনের ঘটনা ঘটেছে। সো এই প্রত্যেকটা জায়গাতেই ডোনাল্ড ট্রাম্পের যে হেজ ফান্ডের বন্ধু বান্ধবরা যারা আছেন, তারা কতটা বেনিফিটেড হচ্ছে, কতটা হচ্ছে না, এই প্রশ্নগুলা কিন্তু আসছে। এবং আমরা দেখছি যে মানে স্টক মার্কেট একদিনে আপনার 1-2% জাম্প করছে, এটা কিন্তু সোজা কথা না। আবার একদিনে 3-4% কমে যাচ্ছে। সো এই যে ভলিটিলিটি, এটা কিন্তু নর্মাল না। এবং এই ঘোষণাগুলার আগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ওই কি বলা যায় যে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার কথা বললেন, দেয়ার ওয়াজ হেভি ট্রানজাকশন ডিউরিং দ্যাট টাইম। তারপরে আবার চুক্তি হওয়ার আগে আবার ট্রানজাকশন হয়েছে। সো এই যে ঘটনাগুলো ঘটছে, এটার মধ্যে মার্কেট ম্যানিপুলেশনের কোনো সংযোগ আছে কিনা, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের তদন্ত হবে। কিন্তু মুশকিল হলো যে এই ধরনের তদন্ত এখন করেও কোনো লাভ নেই, কারণ এটাতে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে হোয়াইট হাউস আবার পার্ডনও করে দেবে। সো একটা অদ্ভুত জগতে আমরা এখন বাস করছি, সত্যি কথা বলতে, যে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠছে, কিন্তু এর মধ্যে বিলিয়নিয়াররা তাদের সম্পদের পাহাড় আরো করছেন। সো একটা সত্যি অদ্ভুত উটের পিঠে আমরা চলছি। হ্যাঁ, আর যদি ইরানের ইস্যুটাতে একটু আসি, যে ইরানের শুরুতে আমরা দেখছিলাম যে সেন্ট্রাল নেতৃত্ব তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু যখনই 3 ঘন্টা 4 ঘন্টার জন্য হরমুজটা খুলে দেওয়ার ঘোষণাটা এলো, তখন থেকেই নানা ধরনের সমস্যাগুলো আমরা দেখছি। সেই জায়গায় কি পশ্চিমা মিডিয়া যে বয়ান তৈরি করছে ইরানের ভিতরে এক ধরনের আস্থাহীনতা, অবিশ্বাস সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের, এটি কতটা আসলে বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হচ্ছে? আমরা যদি আমাদের সংবাদপত্রের খবরের উপরে আমরা একটু মানে অডিট করি, যে সংবাদপত্র যে খবরগুলা গত 50 বছরে দিয়েছে, তার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা, আমরা কিন্তু লজ্জায় আমাদের মাথায় হেট হয়ে যাবে। সুতরাং পশ্চিমা জগৎ, ইভেন অ্যাজ রিলায়েবল অ্যাজ এপি ইজ, আমরা কিন্তু তাদের কথা ফেস ভ্যালুতে নিতে পারবো না। মানে দিজ আর অল প্রোপাগ্যান্ডা। এবং যে কোনো যুদ্ধে, যখন যুদ্ধ অবস্থায় একটা দেশ থাকে, সেখানে সামরিক বাহিনীর ডেফিনেটলি একটা মানে বড় স্টেক থাকে যুদ্ধে, তাদের কথার একটা ভার থাকে। কিন্তু আমার কাছে ইরানের পাওয়ার শিফট হচ্ছে, পাওয়ার স্ট্রাগল হচ্ছে, এই ন্যারেটিভটা আমার কাছে প্রোপাগান্ডাই মনে হয়। বাস্তবের সাথে এটার আসলে সত্যি মিল আছে বলে আমি মনে করতে পারি না। ইট ইজ বিকজ অফ দ্য ট্র্যাক রেকর্ড অফ ওয়েস্টার্ন মিডিয়া ইন লাস্ট 50 years। অনেক ধন্যবাদ। আমরা একটু শেখাল মাহমুদ, আপনার কাছে ঘরের আরেকটি বিষয়, অর্থাৎ আমেরিকার নিজস্ব আরেকটি বিষয় যাই। সুপ্রিম কোর্ট আজকে যে রায়টি দিল ভোটিং রাইটস অ্যাক্টের উপরে, লুজিয়ানা স্টেটের উপরে, মূলত এটি অনেকে মনে করছেন যে সংখ্যালঘুদের অধিকার হরণ করা হচ্ছে, কিন্তু আবার এটি সামনের নির্বাচনে রিপাবলিকানদের নানা এজেন্ডা বাস্তবায়নের একটি হাতিয়ারও হতে পারে। মানে পুরো বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, যে এটির মাধ্যমে রিপাবলিকানরা কোনোভাবে লাভবান হবেন কিনা, ডেমোক্রেটরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন কিনা? এটা হিস্টোরিক যে অ্যাক্ট, সিভিল রাইটস অ্যাক্ট, সেই 1964 মার্টিন লুথার কিং জীবিত অবস্থায় থাকতে যে আইনটা পাশ করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা সিটিজেন তাদের যে রিপ্রেজেন্টেশন থাকতে হবে তাদের স্টেটে, তাদের সিটি কাউন্সিল, তার সব জায়গাতে। এটা কিন্তু একটা হিস্টোরিক একটা কনস্টিটিউশনের একটা বিরাট জিনিস। এবং এটাকে এই প্রথমবার অনেক দিন পরে ধরেন সেই
50 years, almost 30 plus 20, 50, 60 years later, এটাকে রিভার্স করা হলো, বা রিভার্স করা মানে মেজরিটি যেহেতু এখন কনজারভেটিভ সুপ্রিম কোর্টে, তারা সেটাকে সো এটা যেটা, হ্যাঁ, কালোরা আমরা জানি সাউদার্ন স্টেট গুলোতে, মিসিসিপি, আলাবামা, ওকলাহোমা বলেন, যেটা মানে সাউদার্ন স্টেট গুলোতে, সেখানে কিন্তু আমরা জানি যে ওখানে কালোদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তাদের যে মেইন রিপ্রেজেন্টেটিভশন যেটা স্টেটে, সেখানে কিন্তু কখনোই হয়নি। সো এরপরে তারা জেরিম্যান্ডারিং, যেটা মানে সাউদার্ন গভর্নমেন্ট গুলো জেরিম্যান্ডারিং মানে ওই কালো, যেখানে আমরা জানি ডেন্সলি পপুলেটেড এরিয়া, সিটিটাকে মেইনলি সিটিটাকে তারা ডিস্ট্রিবিউট এমন ভাবে করবে যাতে ওখান থেকে কোনো কালোর আর কোনো ইলেক্টেড অফিসিয়াল না আসতে পারেন। ওয়েল, অ্যাট দ্য সেম টোকেন, যখন দেখবেন যে ফ্লোরিডাতে আমরা জানি যে আজকে এই সুপ্রিম কোর্টের রায়ের পরপরই কিন্তু তারা তাদের রিডিস্ট্রিক্টিং করে ফেলছে, তারা হয়তো 3-4টা সিট এক্সট্রা পাবে, মিসিসিপিতে 1-2টা পাবে, ওহাইওতে পাবে, আলাবামাতে, এরকম দিল্লি হয়তো তারা 8-10টা সিট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট হয়তো তারা পাবেন। অ্যাট দ্য সেম টাইম এখন যদি আমরা ডেমোক্রেটিক যেসব স্টেট গুলো আছে, বড় বড় স্টেট, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, সেখানে যদি আমরা রিডিস্ট্রিক্টিং করি, সেখানে তো কিন্তু সিমিলার নাম্বার অফ কিন্তু কংগ্রেশনাল ডিস্ট্রিক্টকে এমন করতে পারি যে রিপাবলিকানরা যেখানে উইন করতো, দে উইল লুজ ইট। সো ইভেনচুয়ালি ইটস গোনা বি ব্রেক ইভেন কাইন্ড অফ থিংস। 8টা হয়তো রিপাবলিকানরা এক্সট্রা সিট পাবে, অ্যাট দ্য সেম টাইম 8টা কংগ্রেশনাল সিট কিন্তু ডেমোক্রেটরা এইসব স্টেট থেকে, বড় বড় স্টেট থেকে তারা রিকভার করতে পারে। কিন্তু দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে তখন ওইসব যেসব স্টেট গুলোতে কালোরা আছে, তাদের আর কোনো প্রকারের রাইট, তাদের যে প্রবলেম, এটা কিন্তু কখনোই সেখানকার স্টেট মিডিয়াতে কখনো বা স্টেট হাউসে সেগুলো ডিসকাশন হবে না। তাদের প্রতি কোনো এডুকেশনের বা বলেন, বা হেলথ কেয়ারের পরে বলেন, বা তাদের হাউজিং এর পরে বলেন, সেখানকার কোনো তাদের কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না। সো দে উইল বি মিউট, এবং এটা ইজ এ লস ফর দ্য ডেমোক্রেসি, ইজ লস ফর দ্য আমেরিকান system. But net gain, I'm not sure at this point. যদিও ট্রাম্প হয়তো ভাবতেছে যে রিডিস্ট্রিক্টিং করে সাউদার্ন ডিস্ট্রিক্ট গুলো থেকে হিউজ মেজরিটি পাবে, ইভেনচুয়ালি দ্য রিপাবলিকান পার্টি ইজ গোনা বি ইন দ্য পাওয়ার or majority into the Congress, but the people understand this. Hopefully, আমার মনে হয় না যে তারা তাদের এই এজেন্ডাটাকে সাকসেসফুল হতে পারবে বলে মনে হয়। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, একদিকে আমরা ভার্জিনিয়া, ফ্লোরিডা বিভিন্ন জায়গায় রেজিস্ট্রিক্টিং এর বিষয়গুলো দেখছিলাম, অন্যদিকে সুপ্রিম কোর্টের এই রায়, সবকিছু মিলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্রেটরা যতটা আশাবাদী হতে পারছেন, ট্রাম্প প্রশাসন, এবং আমরা গত পরশু দিনে দেখছিলাম রয়টার্স একটা রিপোর্ট করছিল যে প্রায় 8টে স্টেটে একেবারেই ফেডারেল থেকে তথ্য চাওয়া হচ্ছে, এবং তারা একটা ইনভেস্টিগেশন করে রয়টার্স এটি বের করেছে যে এই 8টে স্টেটে ইলেকশন কর্মকর্তাদের কাছে নানা তথ্য হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট চাচ্ছে, অনেকেই চাচ্ছেন, যেগুলো তারা আভাস দিচ্ছে যে হয়তো সামনে নির্বাচনকে নানাভাবে একটু ফলাফল পাল্টে দেওয়া যায় কিনা, কিংবা এই ধরনের কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যায় কিনা। আপনি কি মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এই প্রক্রিয়াগুলো, ফেডারেল প্রক্রিয়া, স্টেটের প্রক্রিয়া, সেই সব প্রক্রিয়াগুলো ডেমোক্রেটদের জয়ের ব্যাপারে যতটা আশাবাদী করা যাচ্ছে, সেই জায়গায় কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন? সো মামুন ভাই যেটা বললেন, ওটা যদি একটু কন্টিনিউ করি, যে আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা দিল 6-3 ভোটে, যেই রায়টা আসলো, সেটা ওই লুইজিয়ানার কংগ্রেশনাল ম্যাপ নিয়ে, যেটা একটা মানে মেজরিটি ব্ল্যাক ডিস্ট্রিক্টের এটা হলো। সো বেসিক্যালি আজকের রায়ের মাধ্যমে সেকশন 2টা, যেটাকে ইউজ করা হতো আর্গুমেন্টের জন্য যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, সেই সেকশন 2টাকে প্রিটি মাচ স্ক্র্যাপ করে দিল সুপ্রিম কোর্ট, যার ফলে যে এই ডিসক্রিমিনেশনের আর্গুমেন্টটা, সো বেসিক্যালি এটার কারণে যেই রায়টা হলো সেটা হলো যে একেবারে তাদের ইন্টেন্ট প্রুফ করতে হবে যে কংগ্রেশনাল রিডিস্ট্রিক্টটা মাধ্যমে মাইনরিটিদের অধিকার ক্ষুণ্ণ করার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা যদি প্রমাণ কেউ করতে পারে, মানে তাহলে পরে এটা গ্রহণযোগ্য। কিন্তু সেই উদ্দেশ্য প্রমাণ করাটা খুব কঠিন হয়ে গেল আর কি এখন। সো যার কারণে প্রিটি মাচ ওই ডিসক্রিমিনেশনের আর্গুমেন্ট দিয়ে আর রিডিস্ট্রিক্টিংকে চ্যালেঞ্জ করা যাবে না। সো আমরা কয়েকদিন আগেই আমরা দেখেছি যে ভার্জিনিয়াতে একটা ভোটের মাধ্যমে একটা রিডিস্ট্রিক্টিং হয়েছে, যার ফলে ডেমোক্রেটরা 4টা রিডিস্ট্রিক্টিং করতে পেরেছে, যেখানে বেসিক্যালি এটাকে বলা হয়, মানে আপনার 2 ভাবে রিডিস্ট্রিক্টিং করা হয়, একটাকে বলা হয় প্যাকিং আর একটাকে বলা হয় ক্র্যাকিং। সো প্যাকিংটা হলো যে কনসেন্ট্রেট করা মাইনরিটিদেরকে একটা ডিস্ট্রিক্টের মধ্যে, সুতরাং এটা মাইনরিটিরাও হিস্টোরিক্যালি ডেমোক্রেটদেরকে ভোট দেয়, সো ইট বিকামস অটোমেটিক্যালি এ ব্লু ডিস্ট্রিক্ট। আর ক্র্যাকিং হলো যেটা নর্থ ক্যারোলাইনাতে করা হয়, সেটা হলো
যে যে এলাকাগুলোতে মাইনরিটিরা থাকে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে ডাইলিউট করে দেওয়া। আমি যেই ডিস্ট্রিক্টে থাকি, মানে নর্থ ক্যারোলাইনাতে, আমি এটা অনেকবার বলেছি যে আমি 2014-এ নর্থ ক্যারোলাইনাতে এসেছি। সো 2014 সাল থেকে আজকে পর্যন্ত 8টা ইলেকশনে আমি 8টা ডিফারেন্ট ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছি। প্রত্যেকটা ইলেকশনের সময় আমার বাসাটা রিডিস্ট্রিক্টিং এর মধ্যে পড়ে, এবং এমনভাবে ডিস্ট্রিক্টটা ড্র করা হয়। নর্থ ক্যারোলাইনা, একটু বলে রাখি সবার জন্য, যে রেজিস্টার্ড ভোটার যদি আমরা দেখি, অর্ধেক ডেমোক্র্যাট অর্ধেক রিপাবলিকান নর্থ ক্যারোলাইনার ভোটাররা, একেবারে ইভেনলি ডিস্ট্রিবিউটেড। কিন্তু কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে এমনভাবে সাজানো যে ডেমোক্রেটরা 4টার বেশি সিটে জিততে পারবে না, এবং 4টার বেশি 4টাতেই জিতবে। এই 4টাতে রিপাবলিকানরা ইভেন প্রতিদ্বন্দ্বিতাতেই আসবে না। আর 12টা সিটে রিপাবলিকানরা একেবারে চোখ বন্ধ করে জিতে যাবে, ওখানে ডেমোক্রেটরা প্রতিদ্বন্দ্বিতাতে আসবে। 1টা 2টা সিটে একটু কাছাকাছি যেতে পারে। সো আমার ডিস্ট্রিক্টটাতে, আমরা যদি আমার কাউন্টিটার কথা যদি ধরি, কাউন্টিতেও মানে মাইনরিটি কিছু আছে। সো একেবারে মানে ডেমোক্রেট রিপাবলিকানরাও এরকমই, মানে একটু বেশি হবে হয়তো 55-60% ডেমোক্রেট, 40% রিপাবলিকান। এই জন্য এই কাউন্টিটা, কাম্বারল্যান্ড কাউন্টি, এই কাউন্টিটা 3টা কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে এরকম ক্র্যাক করে ভাগ করে দেয়। যার ফলে এই এলাকাতে আমি যেখানে থাকি, এখানের কংগ্রেসম্যান সবসময় রিপাবলিকানই হবে, কারণ মাইনরিটিদের কেমন ভাবে ভাগ করে দেয়। বিশ্বাস করবেন না, আমার এই একটা ডিস্ট্রিক্টের মধ্যে 3টা এয়ারপোর্ট আছে। 3টা এয়ারপোর্ট এক ডিস্ট্রিক্টের মধ্যে, এত লম্বা, মানে একেবারে মানে খুব সরু একটা ডিস্ট্রিক্ট এটা। সো এই কাজগুলা বিভিন্ন জায়গায় হচ্ছে। সো আমরা যদি আজকের রায়ের আগে আমরা রিডিস্ট্রিক্টিংটা দেখি, যে টেক্সাসে, নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকানরা জেরিম্যান্ডারিং করেছে, ডেমোক্রেটরা করছে হলো এরকম, এটাকে জেরিম্যান্ডারিংই বলি, যদিও ডেমোক্রেটদের ফেভারে জিনিসটা, কিন্তু রং ইজ অলওয়েজ রং। ভার্জিনিয়াতে করেছে, ক্যালিফোর্নিয়াতে করেছে। সো এরকম বিষয়টা এরকম ছিল যে রিপাবলিকানরা তাদের পক্ষে 8টা ডিস্ট্রিক্ট রিড্র করতে পেরেছিল, ডেমোক্রেটরা 9টা ডিস্ট্রিক্ট তাদের পক্ষে রিড্র করতে পেরেছিল। কিন্তু এগুলা সবগুলাই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। ভার্জিনিয়ার রিডিস্ট্রিক্টিং চ্যালেঞ্জের মুখোমুখি হলো। সো লুইজিয়ানার ঘটনাটার ফলে এখন যেটা হলো সেটা হলো যে আরো বেশি রিডিস্ট্রিক্টিং হবে এই ক্র্যাকিং এর মাধ্যমে। ডেমোক্রেটরা প্যাকিং করার চেষ্টা করবে যেখানে কনসেন্ট্রেশন বেশি, এবং মুশকিলটা হলো যে ডেমোক্রেট পার্টির যারা লিডারশিপ, তাদের মধ্যে মানে একটা ভদ্রলোক যদি অসৎ হয়, সে কিন্তু অত খারাপ অসৎ হতে পারে না, কিন্তু একটা মানে দাগি ক্রিমিনাল যদি ক্রাইম করে, সেই ক্রাইমটাকে সে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে। সো এই জেরিম্যান্ডারিং এর রেসে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সাথে পেরে উঠতে পারবে বলে আমার কাছে মনে হয় না। যেটা আপনি বললেন যে ফ্লোরিডা, এবং সারপ্রাইজিংলি মানে খুব মানে এটা শুধু যে জেরিম্যান্ডারিং এটা না, মানে ভোটিং ল গুলা যে এখনো কিন্তু যে ছবি, মানে কি বলা যায়, যে ছবি আছে এরকম, মানে আইডি রিকোয়ারমেন্ট কিন্তু অনেকগুলা স্টেটে, যার ফলে মিসিসিপি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আফ্রিকান আমেরিকান পপুলেশন ইন আমেরিকা। অথচ আপনি দেখেন যে এই আফ্রিকান আমেরিকান পপুলেশনদের অলমোস্ট 80-90% কিন্তু ভোটিং এলিজেবলই না, বিভিন্ন কারণে ফেলনদেরকে মানে বিভিন্ন আইনের মার প্যাচে এই আফ্রিকান আমেরিকান পপুলেশনকে কিন্তু ভোটার যাতে তারা ভোট দিতে না পারে এই ব্যবস্থা করে ফেলা হয়েছে। অ্যালাবামায় আর একটা জিনিস, এখানে হিউজ আফ্রিকান আমেরিকান পপুলেশন আছে, কিন্তু এরা ভোটই দেয় না, ভোটার রেজিস্টারই না। সো এইভাবে যে মানে ভোটিং সাপ্রেশন ল করে সাউদার্ন ডিস্ট্রিক্ট গুলাকে পুরা রেড করে রাখা হয়েছে, অথচ ইট উড হ্যাভ বিন দ্য অপোজিট। সো এই জিনিসগুলা মানে এই জন্য আমেরিকার ডেমোক্রেসিটা আসলে এটা ইটস এ অলিগোক্রেসি। এখানে কিছু সংখ্যক অলিগার্ক আমেরিকার অর্থনীতি এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। ইন্টারেস্ট গ্রুপ এবং বিভিন্ন রকম প্যাক, পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তারা আমেরিকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। সো এটা কোনোভাবেই জনগণের ইচ্ছার প্রতিফলন অধিকাংশ সময় এখানে ঘটে না। বাট ডেসপাইট অল দ্যাট, জেরিম্যান্ডারিং হোক আর যাই হোক, এত বেশি অজনপ্রিয় হয়ে পড়েছে রিপাবলিকান পার্টি যে কংগ্রেস রিডিস্ট্রিক্টিং যেভাবেই করুক, আমি লাস্ট রিয়েল ক্লিয়ার পলিটিক্সের যে সার্ভে দেখছিলাম, Democratic Party is expected to flip at least 40 congressional districts, so which is a huge thing. এবং এখানে APAC যেটা করছে, আমেরিকান ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তারা হলো যে তারা বুঝতে পারছে যে তারা
হয়তো ডেমোক্রেটিক পার্টিকে আটকাতে পারবে না, এই জন্য তারা ডেমোক্রেটিক পার্টির মধ্যে যারা প্রোগ্রেসিভ এবং সোশ্যালিস্ট ডেমোক্রেট তাদেরকে টার্গেট করছে, যেমন টেক্সাসে এল গ্রিনকে টার্গেট করছে। এর আগে তারা আপনাদের নিউ ইয়র্কে জামাল বোম্যানকে টার্গেট করে আনসিট করেছে প্রাইমারিতে, তারপরে কোরি বুশকে টার্গেট করেছে, সো জেসমিন ক্রকেটকে টার্গেট করেছে। সো এরকম করে যে প্রোগ্রেসিভ যে ভয়েস গুলো আছে স্কোয়াড মেম্বারদেরকে টার্গেট করছে। সো এটা এরা করবে, বাট ডিসপাইট অল দ্যাট আমার মনে হয় যে এট দ্য এন্ড অফ দ্য ডে রিপাবলিকান পার্টি তার শেষ রক্ষা করতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামতের জন্য, সময়ের জন্য নিঃসন্দেহে, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের আলোচনা দেখার জন্য। আমরা আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।